ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? প্রথমেই রয়েছে তোমাদের জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট, যেটা রয়েছে ফ্রি মক টেস্ট WBHRB ক্যান্ডিডেটদের জন্য। তোমরা যারা WBHRBর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য ফ্রি মক টেস্ট রয়েছে 2nd of জুলাইতে, এবং এই এক্সামের রেজাল্ট তোমরা পেয়ে যাবে 6th of জুলাই 10 AM এ। তো তোমরা যারা এই পরীক্ষা দিতে চাও, তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ফ্রি মক টেস্ট গ্রুপে জয়েন করে নিও। মক টেস্ট দেওয়ার জন্য যে লিঙ্ক পাবে সেটা তোমরা ওই গ্রুপ থেকেই পাবে। আজকের সিরিজে তোমাদের জন্য রয়েছে যে তোমাদের লাস্ট ইয়ারে WBHRBর এক্সাম হয়েছিল তার সেকেন্ড শিফটের কোশ্চেন পেপার। তো চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন, হুইচ ইজ দ্য প্রাইমারি মাসেল রেসপন্সিবল ফর ইন্সপিরেশন ইন অ্যাডাল্ট? অ্যাডাল্টদের ক্ষেত্রে যে আমাদের ইন্সপিরেশন আমরা নিচ্ছি, রেসপিরেশনের ইন্সপিরেশন আর এক্সপিরেশন, তো এই ইন্সপিরেশনের জন্য প্রাইমারিলি রেসপন্সিবল মাসেল কোনটা থাকে? অপশন রয়েছে ইন্টারকস্টাল মাসেলস, ডায়াফ্রাম, অ্যাবডোমিনাল মাসেল এবং পেক্টোরালিস মাইনর। তো এখানে দেখো দুটো অপশন, যে ইন্টারকস্টাল মাসেল এবং ডায়াফ্রাম, এই দুটোর মধ্যে কনফিউশন হতে পারে। কিন্তু ইন্টারকস্টালের ক্ষেত্রে আমাদের এক্সটার্নাল ইন্টারকস্টাল এবং ইন্টারনাল ইন্টারকস্টাল দু রকমের মাসেল রয়েছে, এবং সেক্ষেত্রে প্রাইমারিলি রেসপন্সিবল যদি বলতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলটা আমাদের ইন্সপিরেশনের জন্য কাজে লাগে, সেটা আমরা বলতে পারি। কিন্তু এখানে সেটা মেনশন করা নেই, তাহলে এখানটায় অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারের ক্ষেত্রে আমাদের ডায়াফ্রাম রয়েছে, যেটা কিনা অ্যাক্টিভলি আমাদের রেসপিরেশনে হেল্প করে বা ইন্সপিরেশনে হেল্প করে, এবং প্রাইমারি মাসেল ফর রেসপিরেশন। নেক্সট রয়েছে হোয়ার ইজ দ্য স্প্লিন লোকেটেড ইন দ্য হিউম্যান বডি? হিউম্যান বডিতে স্প্লিন কোথায় লোকেটেড থাকে? তাহলে স্প্লিন হচ্ছে যে আমাদের যেটা নর্মাল জায়গা, সেটা হচ্ছে লেফট অ্যাবডোমেন, আপার লেফট অ্যাবডোমেনে থাকে এবং বিহাইন্ড দ্য স্টোমাক, স্টোমাকের ঠিক পেছনে। মানে স্ট্রাকচার যদি তুমি দেখো এরকমভাবে লিভার থাকে এবং এই জায়গাটায় তোমার স্টোমাক রয়েছে, তো এই স্টোমাকের ঠিক পেছন দিকে লিভারের পাশে আমরা এই স্প্লিনটাকে দেখতে পাবো। নেক্সট রয়েছে হোয়াট আর দ্য প্রাইমারি ফাংশনস অফ ভেস্টিবিউলো ককলিয়ার নার্ভ বা ক্রেনিয়াল নার্ভ 8? তাহলে ক্রেনিয়াল নার্ভ 8 ভেস্টিবিউলো ককলিয়ার নার্ভের যে প্রাইমারি ফাংশন সেটা কি? অপশন রয়েছে টেস্ট অ্যান্ড স্মেল। তাহলে টেস্টের জন্য আমাদের 7 নাম্বার ক্রেনিয়াল নার্ভ রয়েছে, 7, 9, 10 এগুলো সব রয়েছে। স্মেলের জন্য আমাদের অলফ্যাক্টরি রয়েছে CN1। ভিশন অ্যান্ড আই মুভমেন্ট, এটার জন্য আমাদের অকিউলো মোটর রয়েছে। আচ্ছা, তারপরে রয়েছে হিয়ারিং অ্যান্ড ব্যালেন্স। হিয়ারিং অ্যান্ড ব্যালেন্স এখানে অ্যান্সার হবে, কারণ এখানে ভেস্টিবিউলো ককলিয়ার নার্ভ যেটা, সেটার হিয়ারিং এবং ব্যালেন্স দুটোই কন্ট্রোল করে থাকে। এরপর রয়েছে ফেশিয়াল সেন্সেশন আর এক্সপ্রেশন। ফেশিয়াল সেন্সেশনের জন্য রয়েছে ক্রেনিয়াল নার্ভ 5, আর ফেশিয়াল এক্সপ্রেশনের জন্য ক্রেনিয়াল নার্ভ 7, তাই তো? তাহলে প্রত্যেকটা নার্ভের কিন্তু ফাংশন ভীষণ রকম ইম্পর্টেন্ট, এবং কোন নার্ভ কী কাজ করছে সেটা, প্লাস কোনটা হচ্ছে তোমার মোটর নার্ভ, কোনটা সেন্সারি নার্ভ, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হয়। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ হরমোন ইজ রেসপন্সিবল ফর রেগুলেটিং দ্য পারমিয়াবিলিটি অফ কালেক্টিং ডাক্ট টু ওয়াটার ইন দ্য কিডনিজ, দেয়ারবাই অ্যালাউইং মোর ওয়াটার রিঅ্যাবজর্পশন অ্যান্ড প্রোডাকশন অফ কনসেন্ট্রেটেড ইউরিন? তাহলে মেনলি আমাকে বলতে চাইছে যে কোন হরমোনটা আমাদের ইউরিনের যে রিঅ্যাবজর্পশন হয় বা ওয়াটারের রিঅ্যাবজর্পশন হয় সেটাকে কন্ট্রোল করছে, এবং সেটা কন্ট্রোল করবে কীভাবে? কালেক্টিং ডাক্টে যেখান থেকে আমাদের ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় সেটার পারমিয়াবিলিটিটাকে বাড়িয়ে দিচ্ছে, এবং যার ফলে আরও বেশি করে ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে এবং ইউরিনের প্রোডাকশন সেখানে কমে যাচ্ছে, এবং সেই কারণে কনসেন্ট্রেটেড ইউরিন প্রোডাকশন হচ্ছে, তাই তো? তাহলে অপশন দেখো, এখানে ক্যালসিটোনিন রয়েছে, ভেসোপ্রেসিন রয়েছে, ইনসুলিন এবং থাইরক্সিন। তাহলে ভেসোপ্রেসিন বা ADH আমরা যেটাকে বলি অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন, তাহলে এই হরমোনটা কি করে? এই হরমোনটা হচ্ছে আমাদের ডাই ইউরেসিসটাকে অ্যান্টি করে বা প্রিভেন্ট করে। তাহলে ডাই ইউরেসিস প্রিভেন্ট করা মানে ওয়াটারটাকে বেরোতে দেবে না, ওয়াটারটা বারবার রিঅ্যাবজর্পশন হবে। তাহলে ADH এর অপর নাম হচ্ছে ভেসোপ্রেসিন, তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন বি, ভেসোপ্রেসিন। হুইচ মেনিনজিয়াল লেয়ার ইজ টাফ আউটারমোস্ট প্রোটেক্টিভ কাভারিং অফ দ্য ব্রেন? ব্রেনের যে কাভারিং থাকে তো সেটা হচ্ছে তোমার মেনিনজেস, এবং এখানে আমাকে জানতে চেয়েছে যে কোন লেয়ারটা টাফ এবং বাইরের দিকে থাকে। তাহলে অপশন রয়েছে পায়াম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, ডুরা ম্যাটার এবং এপেন্ডাইমা। তাহলে দেখো আমাদের পায়াম্যাটার, ডুরা ম্যাটার এবং অ্যারাকনয়েড ম্যাটার এই 3টে লেয়ার থাকে, তাহলে কোনটা বাইরে কোনটা ভেতরে এটা আমার এখান থেকে বলতে হবে। তাহলে ইনার মোস্ট লেয়ার কোনটা? সেটা হচ্ছে পায়াম্যাটার, এটা হচ্ছে ইনার, একদম ভেতরের দিকে থাকে, ইনারের জন্য আই লিখলাম। তারপরে যেটা মিডিল সেটা হচ্ছে আমাদের অ্যারাকনয়েড ম্যাটার, তাহলে এটা হচ্ছে মিডিল লেয়ার, এবং ডুরা ম্যাটার যেটা সেটা হচ্ছে আউটার মোস্ট লেয়ার, এটা হচ্ছে ও ফর আউটার, তাহলে এটার অ্যান্সার হচ্ছে ডুরা ম্যাটার, ঠিক আছে? আচ্ছা, আর এপেন্ডাইমা যেটা রয়েছে, এপেন্ডাইমা অ্যাকচুয়ালি যে ভেন্ট্রিকলসগুলো থাকে আমাদের ব্রেনের মধ্যে, যে ভেন্ট্রিকলসগুলো সেগুলোকে লাইন আপ করে এবং CSFটাকে সিক্রেট করে। ক্লিয়ার? আচ্ছা,
এরপর দেখো, হুইচ স্পেশালাইজড স্টেনিং টেকনিক ইজ রিকোয়ার্ড টু আইডেন্টিফাই ব্যাকটেরিয়া ইন দ্য জেনাস মাইক্রোব্যাকটেরিয়াম সাচ এস এম টিউবারকিউলোসিস ডিউ টু দেয়ার ওয়াক্সি সেল ওয়ালস। তাহলে এখানে বলতে চাইছে যে কোন স্পেশালাইজ স্টেনিং টেকনিক রয়েছে মাইক্রোব্যাকটেরিয়াম স্পিসিসের জন্য। তাহলে এটা তো সহজ কোশ্চেন, কারণ আমরা এটা পড়েছিলাম যে অ্যাসিড ফার্স্ট স্টেন বা যেটাকে আমরা হচ্ছে যে জেডেন স্টেন বলে থাকি। তাহলে সেই জেডেন স্টেন বা জেই নেলসন স্টেন বা অ্যাসিড ফার্স্ট স্টেন এটা হচ্ছে পার্টিকুলারলি আমরা মাইক্রোব্যাকটেরিয়াম স্পিসিসের জন্য ইউজ করে থাকি, তাই না? এরপর দেখো, এরপরে রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড দ্য মোস্ট রিলায়েবল মেথড অফ স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশনের জন্য সবথেকে রিলায়েবল মেথড কোনটা? রিলায়েবল মেথড কখন বলবো? যেখানটায় আমার ব্যাকটেরিয়ার সাথে সাথে তার স্পোরগুলোও ডিস্ট্রয় হয়ে যাবে, তাই না? তাহলে অপশন রয়েছে ড্রাই হিট স্টেরিলাইজেশন ইউজিং আ হট এয়ার ওভেন, ড্রাই হিট স্টেরিলাইজেশন আমরা করতে পারি। তারপরে রয়েছে বয়লিং অ্যাট 100°C ফর 10 মিনিটস, বয়লিং করতে পারি। অটোক্লেভিং উইথ ময়েস্ট হিট আন্ডার প্রেশার, অটোক্লেভ যেখানে আমরা হিট এবং প্রেশার দুটো ইউজ করি। আর এটা রয়েছে কেমিক্যাল স্টেরিলাইজেশন ইউজিং ডিসইনফেক্টেন্টস, তাহলে ডিসইনফেক্টেন্ট ইউজ করে যে কেমিক্যাল স্টেরিলাইজেশন করা হয়। তাহলে সব থেকে বেশি রিলায়েবল মেথড কোনটা হবে বুঝতেই পারছো নিশ্চয়ই। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অটোক্লেভ, কারণ অটোক্লেভ আমরা মোস্টলি ইউজ করে থাকি। আর যেটা ড্রাই হিট স্টেরিলাইজেশন রয়েছে সেটাও হচ্ছে যে ভালো, এটাও হচ্ছে আমরা স্টেরিলাইজেশন করতে পারি, বাট ময়েস্ট হিট দিয়ে যেটা অটোক্লেভ হয় সেটার থেকে কিন্তু ভালো নয়। বেস্ট হচ্ছে আমাদের অটোক্লেভ। Which of the following situation best demonstrates the application of microbiology in preventing HAIs অর্থাৎ হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন প্রিভেন্ট করার জন্য হুইচ অফ দ্য ফলোয়িং সিচুয়েশন বেস্ট ডেমনস্ট্রেট, কোনটা হচ্ছে যে আমরা সব থেকে ভালো, মানে কোথায় আমরা এই হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন প্রিভেন্ট করার জন্য কিছু করছি তাই বলতে চাইছে। তাহলে অপশন রয়েছে অ্যাডমিনিস্টারিং ভ্যাকসিনস অ্যাকর্ডিং টু শিডিউল ওয়াইজ আমরা ভ্যাকসিন অ্যাডমিনিস্টার করছি। পারফর্মিং হ্যান্ড হাইজিন বিফোর অ্যান্ড আফটার পেশেন্ট কন্ট্যাক্টের আগে এবং পরে আমরা হ্যান্ড হাইজিন করছি। রেকর্ডিং পেশেন্ট ভাইটাল সাইন্স অ্যাকিউরেটলি, পেশেন্টের ভাইটাল সাইনটাকে অ্যাকিউরেটলি রাখছি এবং অ্যাকিউরেটলি আমরা রেকর্ড করছি। আর এডুকেটিং পেশেন্টস অন এক্সারসাইজ অ্যান্ড ডায়েট, পেশেন্টদের এডুকেশনের জন্য আমরা ডায়েট এবং এক্সারসাইজ এগুলোর জন্য আমরা তাদেরকে এডুকেট করছি। তাহলে এখানে আমাদেরকে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন প্রিভেনশনের কথা বলা হচ্ছে। মাইক্রোবায়োলজি বা মাইক্রোবায়োলজিক্যাল কন্টামিনেশন যাতে না হয় তার জন্য আমরা কি করতে পারি জানতে চেয়েছে, তাই না? তাহলে এখানে অ্যান্সার কি হবে? এটা হ্যান্ড হাইজিন হবে, যেটা হ্যান্ড হাইজিন হচ্ছে আমাদের হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন প্রিভেনশনের জন্য বেস্ট মেথড। তার কারণ হচ্ছে যে এর মাধ্যমেই আমরা ক্রস ইনফেকশন বা পেশেন্ট টু পেশেন্টের যে ইনফেকশন ট্রান্সমিট করে সেটাকে প্রিভেন্ট করতে পারি, তাই না? নেক্সট দেখো, সিলিয়াক ডিজিজ ইজ কজড বাই ইনটলারেন্স টু হুইচ সাবস্টেন্স, এটা তো খুবই সহজ কোশ্চেন। গ্লুকোজ ইনটলারেন্স আমরা বলি, গ্লুটেন ইনটলারেন্স আমরা বলি, তাহলে গ্লুটেন ইনটলারেন্সের জন্য সিলিয়াক ডিজিজ হয়ে থাকে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে গ্লুটেন। What does the acronym OAA stand for when discussing a form of food allergy which is often linked to pollen allergy? পোলেন অ্যালার্জির জন্য যে OAS অ্যাক্রোনিমটা ইউজ করা হয় এটার ফুল ফর্ম কি জানতে চেয়েছে, তাই তো? এটার ফুল ফর্ম হচ্ছে ওরাল অ্যালার্জি সিনড্রোম। এটার অ্যান্সার হবে অপশন বি, ওরাল অ্যালার্জি সিনড্রোম, যেখানে ওই অ্যান্টিবডি যেগুলো রয়েছে, মানে পোলেন অ্যান্টিবডিগুলো প্রোটিনের সাথে, ফ্রেশ ফুড ভেজিটেবলস এগুলোর সাথে রিয়াকশন করে। নেক্সট রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং টাইপস অফ প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন ইজ মেইনলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য পট বেলিড অ্যাপিয়ারেন্স। আচ্ছা, পট বেলি অ্যাপিয়ারেন্স এটা কোন প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনে দেখা যায়? তাহলে ম্যারাসমাস রয়েছে, কোয়াশিওকর রয়েছে, স্কারভিয়ার, পেলেগ্রা রয়েছে। তাহলে ম্যারাসমাস বা কোয়াশিওকর এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এবং পট বেলি বলেছে অর্থাৎ যেখানে একটা ফ্লাফি অ্যাপিয়ারেন্স থাকে। তাহলে ম্যারাসমাসের ক্ষেত্রে আমরা মাসেল ওয়েস্টিং দেখতে পাই, তাহলে সেখানে রুগ্ন বেবি থাকবে। আর কোয়াশিওকরের ক্ষেত্রে একটু মানে ফোলা ফোলা থাকে, তার কারণ প্রোটিন ডেফিসিয়েন্সি হওয়ার জন্য হাইপো অ্যালবুমিনেমিয়া হয়, অ্যালবুমিনের পরিমাণ কমে যায় বলে ইডিমা হয়, এবং ইডিমা হয় বলে আমরা পট বেলি দেখতে পাই। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন বি, কোয়াশিওকর। নেক্সট রয়েছে হুইচ টাইপ অফ ডিস্ট্রিবিউটিভ শক ইজ ক্যারেক্টারাইজড বাই অ্যান অ্যাব্রাপ্ট ম্যাসিভ রিলিজ অফ হিস্টামিন অ্যান্ড আদার ইনফ্ল্যামেটরি মেডিয়েটার্স ফ্রম মাস্ট সেল অ্যান্ড বেসোফিল। তাহলে এখানে বলেছে যে একটা ডিস্ট্রিবিউটিভ শক অর্থাৎ ব্লাড ডিস্ট্রিবিউশন হচ্ছে বা ফ্লুইড যে ডিস্ট্রিবিউশন হয় আমার পুরো বডিতে, সেখানে একটা হঠাৎ করে হিস্টামিন রিলিজ হচ্ছে বা
ইনফ্ল্যামেটরি মেডিয়েটার্সগুলো রিলিজ হচ্ছে, যেই কারণে একটা শকে চলে যাচ্ছে পেশেন্ট। তাহলে অপশন রয়েছে নিউরোজেনিক শক, হাইপোভলিমিক শক, অ্যানাফাইলেকটিক শক এবং কার্ডিওজেনিক শক। তাহলে যেহেতু হিস্টামিন রিলিজ হয় বলেছে এবং অ্যাব্রাপ্ট হঠাৎ করেই তৈরি হচ্ছে ম্যাসিভ রিলিজ অফ হিস্টামিন, তাহলে এটাকে আমরা অ্যানাফাইলেকটিক শক বলবো, তাই তো? এটাকে অ্যানাফাইলেক্সিস বলবো, যেখানে আমাদের যে ফার্স্ট টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি আমরা বলি অ্যানাফাইলেক্সিস হয়ে যায়, তো সেটা হচ্ছে যেখানে হিস্টামিন রিলিজ হয়, তাই তো? আচ্ছা, নেক্সট দেখো, হুইচ টাইম সেন্সিটিভ মেডিকেল এমার্জেন্সি ইজ মোস্ট ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডোর টু নিডল টাইম মেট্রিক রেফারিং টু দ্য র্যাপিড অ্যাডমিনিস্ট্রেশন অফ থ্রম্বোলাইটিক থেরাপি। তাহলে কোন ধরনের মেডিকেল, মানে টাইম সেন্সিটিভ মেডিকেল এমার্জেন্সি, মানে এমন একটা এমার্জেন্সি তো অনেক কিছুই হয়, কিন্তু এটা টাইম সেন্সিটিভ, এবং এখানটা একটা ডোর টু নিডল টাইম মেট্রিক বলছে, এটা একটা টার্মিনোলজি, যে ক্ষেত্রে আমাদেরকে থ্রম্বোলাইটিক থেরাপিটাকে র্যাপিডলি বা খুব দ্রুত অ্যাডমিনিস্টার করতে হবে। তাহলে এখানে কোন সিচুয়েশনের ক্ষেত্রে? অপশন রয়েছে অ্যাকিউট অ্যাওর্টিক ডিসেকশন, এসটি এলিভেশন, মায়োকার্ডিয়াল ইনফাকশন, ট্রমাটিক অ্যাম্পুটেশন অ্যান্ড হেমারেজ, ব্যাকটেরিয়াল সেপসিস অ্যান্ড সেপ্টিসেমিয়া। তাহলে দেখো, থ্রম্বোলাইটিক থেরাপি আমরা এই 4টে যে ডিজিজ কন্ডিশন এখানে দেওয়া রয়েছে তার মধ্যে কোথায় দিয়ে থাকি? আমরা মায়োকার্ডিয়াল ইনফেকশন বা এমআই যেখানে হয় সেক্ষেত্রে আমরা থ্রম্বোলাইটিক থেরাপি দিয়ে থাকি। তাহলে এখানে অ্যান্সার কি হবে? এসটি এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, যেটা এসটিই এমআই আমরা বলে থাকি, মানে দুটো এমআই হয়, একটা এসটি এলিভেটেড এমআই হয়, আর একটা হচ্ছে এনএসটি, আর মাঝখানে একটা এলিভেটেড এমআই। এসটি হচ্ছে তোমার এসটি সেগমেন্ট যেটা থাকে ইসিজি যখন আমরা করি পিকিউআরএসটি, তাহলে সেই এসটি সেগমেন্ট এলিভেটেড একটা এমআই হয়, আর একটা নন এসটি সেগমেন্ট এলিভেটেড এমআই হয়, ঠিক আছে? তো এখানে যেহেতু এসটি এলিভেশন রয়েছে তাহলে এটা এসটি এলিভেশন হচ্ছে। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি ইন ফার্স্ট এড অন অ্যারাইভিং অ্যাট অ্যান ইমার্জেন্সি সিন? কোনটা হচ্ছে যে আমার এমার্জেন্সির ক্ষেত্রে ফার্স্ট এডের ফার্স্ট প্রায়োরিটি হবে? অপশন রয়েছে কন্ট্রোল ব্লিডিং, কাম বাইস্ট্যান্ডার্স, চেক সিন সেফটি এবং অ্যাসেস ব্রিদিং। তাহলে এখানে প্রথমে একটা বলেছে যে আমি ব্লিডিং কন্ট্রোল করব, তারপরে বলেছে যে ক্লাউড কন্ট্রোল বা চারিদিকে যে সমস্ত লোকজন জমা হয়ে রয়েছে তাদেরকে আমরা শান্ত করব, তারপর বলছে যে যেই জায়গাটা এই সিচুয়েশনটা হয়েছে সেই জায়গাটাকে আমরা একটা সেফটি কতটা রয়েছে, মানে সেই জায়গাতেই আমরা ফার্স্ট মানে কেয়ার দিতে পারবো নাকি আমাকে অন্য কোথাও শিফট করতে হবে সেটা দেখতে হবে। আর তারপরে রয়েছে অ্যাসেস ব্রিদিং, তাহলে ব্রিদিং মানে যেটা এবিসি কথা আমরা বলি সেটা। তাহলে এখানে আমাকে বলেছে যে আমি একটা এমার্জেন্সি জায়গাতে অ্যারাইভ করেছি, একটা এমার্জেন্সি সিনে গিয়েছি আমি, এবং যাওয়ার পরে আমার প্রথম প্রায়োরিটি কোনটা হবে? ফার্স্ট এডের প্রথম প্রায়োরিটি। তাহলে আমি কি প্রথমে পেশেন্টকে দেখে তার এবিসি অ্যাসেস করব, নাকি আমি দেখবো যে ওই জায়গাটা আদৌ সেফ কিনা, বা ওইখানে হয়তো কোথাও হয়তো কিছু ভেঙে পড়ছে বা কোথাও হয়তো আগুন লেগেছে, তাহলে সেখান থেকে আমাকে আগে আমার প্রায়োরিটি হচ্ছে যে ওই জায়গা থেকে পেশেন্টকে সরানো, তারপরে আমি তাকে স্টেবল রয়েছে কিনা, তার ব্রিদিং বা তার ব্লিডিং এগুলোকে চেক করবো, তাই না? তাহলে আমাকে প্রথমে দেখতে হবে যে সিন সেফ কিনা, জায়গাটা সেফ কিনা, কারণ যেখানে হয়তো কোনো ঘর বাড়ি ভেঙে পড়ছে, তাহলে সেই জায়গায় বসে আমি অ্যাসেস করতে করতে দেখা গেল ওখানে আরও একটা কিছু ভেঙে পড়ে গেল, তাহলে তো প্রাণ হারাবো, তাই না? তো তাহলে সেই জায়গাতে আমাকে আগে সিন সেফটি দেখতে হবে, এবং তারপরে মানে নিজেই ভিকটিম হয়ে যাবো ওই জায়গা থেকে যদি আমি আগে সেফটিটা না চেক করি। তো তার জন্য আগে আমাকে সিন সেফটি দেখতে হবে, যদি ওটা সেফ প্লেস হয় তাহলে আমি সেখানটায় আমার ট্রিটমেন্ট প্রোটোকল শুরু করতে পারি, এবিসি শুরু করতে পারি। যদি দেখি যে না সেফ নয়, তাহলে আমাকে ওখান থেকে আগে ইভাকুয়েট করতে হবে অন্য জায়গায়, তারপরে আমি একটা সেফ প্লেসে নিয়ে গিয়ে আমার ট্রিটমেন্ট শুরু করব। নেক্সট রয়েছে হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ মেনটেনিং আ ক্লাটার ফ্রি হসপিটাল এনভায়রনমেন্ট অ্যান্ড ইনস্টলিং সেফটি ফিচার্স সাচ অ্যাজ হ্যান্ড রেলস অ্যান্ড নন স্লিপ ম্যাটস। তাহলে একটা ক্লাটার ফ্রি হসপিটাল এনভায়রনমেন্ট তৈরি করা বা মেনটেন করার জন্য এবং সেফটি ফিচার, এগুলো হচ্ছে যে আমার প্রাইমারি পারপাস কী, মানে আমি কেন করব। অপশন রয়েছে টু ইমপ্রুভ দ্য অ্যাস্থেটিক্স অফ দ্য ওয়ার্ড, মানে ওয়ার্ডটা দেখতে সুন্দর লাগবে তার জন্য করব। টু রিডিউস দ্য রিস্ক অফ ফলস ফর পেশেন্ট উইথ ইম্পেয়ার্ড মোবিলিটি, অর্থাৎ যাদের মোবিলিটি ইম্পেয়ার হয়েছে বা যারা মোবাইল নয়, যারা সঠিকভাবে হাঁটতে পারে না, তারা যাতে পড়ে না যায়, তাদের রিস্ক অফ ফল কমানোর জন্য আমরা এটা করব। থ্রু মেক ক্লিনিং ইজিয়ার ফর হাউসকিপিং স্টাফ ইন দ্য হসপিটাল, হসপিটালের হাউসকিপিং স্টাফের ক্লিনিং ইজি করার জন্য। আর এটা বলেছে টু অ্যাডেয়ার টু বেসিক অ্যাডমিনিস্ট্রেটিভ রিকোয়ারমেন্ট, বেসিক অ্যাডমিনিস্ট্রেটিভ রিকোয়ারমেন্টের জন্য আমরা করব। তাহলে এখানে বলছে ক্লাটার ফ্রি হসপিটাল এনভায়রনমেন্ট এবং সেফটি ফিচার ইনস্টল করা, যেমন হ্যান্ড রেল বা নন স্লিপ ম্যাট এগুলো।
তাহলে এটা বেসিক্যালি বলা হচ্ছে যাতে আমাদের রিস্ক প্রিভেনশন হয় ফল থেকে, যাতে কেউ পড়ে না যায়, বা শুধুমাত্র যারা এই পেশেন্ট ইম্পেয়ার মোবিলিটি তারা নয়, একটা সুস্থ মানুষেরও হাঁটার জন্য স্লিপারি ফ্লোর থাকলে সেখানে আমরা নিজেরাও হাঁটতে গিয়ে পড়ে যেতে পারি তাড়াহুড়োর মধ্যে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু মেনলি ফল প্রিভেন্ট করার জন্য এই কাজটা করছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, হোয়াট ইজ দ্য আইকিউ স্কোর অফ আ চাইল্ড উইথ আ মেন্টাল এজ অফ 10 ইয়ার্স অ্যান্ড ক্রোনোলজিক্যাল এজ অফ 8 ইয়ার্স? তাহলে মেন্টাল এজ এবং ক্রোনোলজিক্যাল এজ দেওয়া রয়েছে, এখানে আইকিউ ক্যালকুলেট করতে বলেছে। তাহলে আমরা ক্যালকুলেশনের যে সূত্র ছিল সেটা ছিল মেন্টাল এজ ডিভাইডেড বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100 ছিল, তাই না? তাহলে এটাকে এবারে আমাকে ক্যালকুলেট করতে হবে, 8 দিয়ে ভাগ করতে হবে, এবং এটা করলে আমরা অ্যান্সার পাবো 125। What is the primary factor that leads to disuse osteoporosis in an immobile patient? Disuse osteoporosis একজন ইমোবাইল পেশেন্টের ক্ষেত্রে ডেভেলপ হওয়ার জন্য প্রাইমারি যে কজ বা প্রাইমারি ফ্যাক্টর কী রয়েছে? তো ডিসইউজ অস্টিওপোরোসিস মানে হচ্ছে যে ইউজ না করার জন্য অস্টিওপোরোসিস ডেভেলপ করা। তো এখানে বলেই দিয়েছে ইমোবাইল পেশেন্ট, তাহলে ইমোবাইল পেশেন্টরা মোবাইলিটি নেই, হাঁটাচলা করতে পারছে না, তো তার জন্য ডিসইউজ অস্টিওপোরোসিস হচ্ছে। তো সেক্ষেত্রে প্রাইমারি ফ্যাক্টর কোনটা কাজ করবে? অপশন রয়েছে ইনক্রিজড সিরাম ক্যালসিটোনিন লেভেল, ল্যাক অফ ওয়েট বিয়ারিং স্ট্রেস অন দ্য লং বোনস, র্যাপিড বিল্ড আপ অফ ল্যাকটিক অ্যাসিড ইন মাসেল টিস্যু, আর রয়েছে ডিক্রিজ ভিটামিন ডি অ্যাবজর্পশন ফ্রম দ্য গাট। তাহলে এটার অ্যান্সার কী হবে? এই যে ল্যাক অফ ওয়েট বিয়ারিং, কারণ যেহেতু এটা ইউজ হচ্ছে না সেই জন্য অস্টিওপোরোসিস ডেভেলপ করছে, তাহলে এটার যে মেন ফ্যাক্টর সেটা হচ্ছে ল্যাক অফ ওয়েট বিয়ারিং স্ট্রেস। এরপর রয়েছে হোয়াট ইজ দ্য রেকমেন্ডেড টেম্পারেচার রেঞ্জ ফর রুটিন স্টোরেজ অফ দ্য টিটেনাস টক্সয়েড ভ্যাকসিন? টিটি ভ্যাকসিনকে স্টোর করার জন্য রেকমেন্ডেড টেম্পারেচার রেঞ্জ কত থাকবে? অপশন রয়েছে 8 to 15 ডিগ্রি সেন্টিগ্রেড, -15 to -25, 25 থেকে 34, আর 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে টিটি যেটা রয়েছে, টিটেনাস ভ্যাকসিন কিন্তু আমরা বাড়ির ফ্রিজের যে ডোর রয়েছে সেখানেই রাখতে পারি, তাই না? তাহলে সেখানে টেম্পারেচার কত থাকে? 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেড। Which of the following statement about end of life care is correct? End of life care বা যেটাকে আমরা একদম লাস্ট হসপিস কেয়ার বা এরকম বলা হয়, তো সেক্ষেত্রে কোনটা কারেক্ট রয়েছে? তো দ্য নার্সেস রোল ইজ লিমিটেড টু অ্যাডমিনিস্ট্রারিং মেডিকেশন, মেডিকেশন অ্যাডমিনিস্ট্রারের জন্য নার্সেস রোলটা লিমিটেড, এইটুকুই নার্স করতে পারে। দ্য নার্স সাপোর্টস ফিজিক্যাল ইমোশনাল অ্যান্ড স্পিরিচুয়াল নিড, নার্স হচ্ছে ফিজিক্যাল ইমোশনাল স্পিরিচুয়াল নিডগুলোকে ফুলফিল করবে, সাপোর্ট করবে। পেশেন্ট শুড নট বি ইনফর্মড অ্যাবাউট দ্য প্রগনোসিস, পেশেন্টকে আমরা প্রগনোসিস সম্পর্কে ইনফর্ম করব না। আর রয়েছে অনলি ফিজিশিয়ানস আর রেসপন্সিবল ফর প্যালিয়েটিভ কেয়ার, শুধুমাত্র ফিজিশিয়ানরাই প্যালিয়েটিভ কেয়ারের জন্য রেসপন্সিবল। তাহলে যেটাকে এন্ড অফ লাইফ কেয়ার বা প্যালিয়েটিভ কেয়ারও আমরা বলে থাকি, তাহলে এটার জন্য একটা হলিস্টিক যে ফিজিক্যাল ইমোশনাল স্পিরিচুয়াল সব রকম সব কিছু কেয়ার আমরা দিয়ে থাকি অ্যাজ আ নার্স। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে দ্য নার্স সাপোর্টস ফিজিক্যাল ইমোশনাল অ্যান্ড স্পিরিচুয়াল নিডস। Nurse gently pinches a fold of skin over the sternum of an adult patient. The skin remains tented for several seconds before returning to its normal position. What is the nurse assessing? Nurse কিভাবে নার্স এটাকে কি অ্যাসেস করছে? তাহলে অপশন রয়েছে ইডিমা টু ইভালুয়েট ফ্লুইড রিটেনশন, স্কিন টার্গেট টু অ্যাসেস হাইড্রেশন স্টেটাস, স্কিন কালার টু ডিটেক্ট জন্ডিস, আর স্কিন টেম্পারেচার টু আইডেন্টিফাই ডায়াফোরেসিস। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এটা আমরা স্কিন টার্গেট চেক করছি, যেখানে আমরা চিমটি কেটে দেখি যে ওটা আবার নর্মাল হতে কত সময় লাগছে, তাই না? তাহলে এটার অ্যান্সার হচ্ছে স্কিন টার্গেট টু অ্যাসেস হাইড্রেশন স্টেটাস। Which phase of the disaster management cycle focuses on activities undertaken before a disaster strikes to minimize loss of life and property? মানে ডিজাস্টার হওয়ার আগে আমরা কোন ফেজটা করি? তো অপশন রয়েছে এখানে রিকভারি, প্রিপেয়ারনেস, রেসপন্স আর রিহ্যাবিলিটেশন। তাহলে বুঝতেই পারছো যেহেতু ডিজাস্টারের আগে বলা হয়েছে, তাহলে এটা প্রিপেয়ারনেস হবে। প্রিপেয়ারনেস হচ্ছে ডিজাস্টার হওয়ার আগে থেকে আমরা যে সমস্ত যেমন মক ড্রিল করে থাকি, প্ল্যানিং করি, ট্রেনিং দিয়ে থাকি স্টাফেদেরকে যে যদি ডিজাস্টার হয় তাহলে আমরা কীভাবে সেটাকে ম্যানেজ করব। তাহলে প্রথম স্টেপ ডিজাস্টার হওয়ার আগে যেটা আমরা করছি সেটা হচ্ছে প্রিপেয়ারনেস। এরপরে আফটার ডিজাস্টারে আমরা সাথে সাথে রেসপন্স করি, তারপরে হচ্ছে আমরা ডিজাস্টারের পরে তারপরে আমরা আস্তে আস্তে রিকভার করব, এবং তারপরে লং টার্মে রিহ্যাবিলিটেশন হবে, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার হলো প্রিপেয়ারনেস। তারপর রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং টার্মস ইজ ইউজ টু ডেসক্রাইব ইনফ্লামেশন অফ দ্য মিউকাস মেমব্রেন অফ দ্য মাউথ? মাউথের যে মিউকাস মেমব্রেন রয়েছে সেটার ইনফ্লামেশনকে আমরা কি বলবো? তাহলে স্টোমাটাইটিস, গ্লসাইটিস, জিঞ্জিভাইটিস, গ্যাস্ট্রাইটিস। গ্যাস্ট্রাইটিস মানে আমার স্টোমাকের মধ্যে যেটা হচ্ছে সেটা গ্যাস্ট্রাইটিস, জিঞ্জিভাইটিস হচ্ছে আমার গামের মধ্যে হয়, গ্লসাইটিস হচ্ছে আমার টাঙে হয়, আর ওরাল মিউকোসা যেহেতু বলেছে তাহলে এটা স্টোমাটাইটিস হবে।
নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য মেন প্রোটিন কম্পোনেন্ট দ্যাট মাস্ট বি এলিমিনেটেড ফ্রম দ্য ডায়েট অফ এন ইন্ডিভিজুয়াল উইথ সিলিয়াক ডিজিজ। সিলিয়াক ডিজিজের পেশেন্টের থেকে কোন কম্পোনেন্টটাকে বাদ দিতে হবে। তাহলে আগেও একটা কোশ্চেন ছিল সিলিয়াক ডিজিজের, আবার একটা কোশ্চেন, তাহলে সেখানে আমরা বললাম যে গ্লুটেন ইনটলারেন্স থাকে, তাহলে গ্লুটেনটাকে আমাদের বাদ দিতে হবে। নেক্সট রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং এরিয়াস ইজ টিপিক্যালি ইনক্লুডেড উইদিন দ্য স্টেরাইল জোন অফ দ্য অপারেশন থিয়েটার কমপ্লেক্স। তাহলে ওটির যে স্টেরাইল জোন থাকে তার মধ্যে কী কী ইনক্লুডেড থাকে। অপশন রয়েছে পেশেন্ট রিকভারি রুম, স্লাইস রুম, স্ক্রাবিং স্টেশন এবং ডিসপোজাল জোন। তাহলে যেখানে হচ্ছে তোমার অপারেশন হবে সেখানটায় আমাদের স্ক্রাবিং স্টেশন রাখতে হবে, অর্থাৎ পেশেন্টকে তো প্রথমে অপারেশন শুরু করার আগে স্ক্রাব করা হয়, তাহলে স্ক্রাবিং স্টেশনটাকে আমাদের অবশ্যই ওটি স্টেরাইল কমপ্লেক্সের মধ্যে রাখতে হবে। তাহলে এটার অ্যান্সার হবে স্ক্রাবিং স্টেশন। Prolonged exposure to hormonal agents is more strongly associated with the development of which type of cancer? Prolonged exposure to hormonal agents. তাহলে হরমোনাল এজেন্টসদের সাথে যদি প্রলং এক্সপোজার থাকে তাহলে কীরকম টাইপের ক্যান্সার হতে পারে। অপশন রয়েছে লাং ক্যান্সার, স্কিন ক্যান্সার, ব্লাডার ক্যান্সার আর এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। তাহলে হরমোনের ওপরে মানে হরমোনের এই যে হরমোনাল এজেন্টসের সাথে এটা লং টার্ম তোমার এক্সপোজার রয়েছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। যে ক্ষেত্রে ওই ইস্ট্রোজেন এক্সপোজার বা এরকম টাইপের যদি এক্সপোজার হয় তাহলে সেক্ষেত্রে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হতে পারে। দেখো লাং ক্যান্সার রয়েছে মেনলি স্মোকিংয়ের জন্য হয়ে থাকে। স্কিন ক্যান্সার যেটা ইউভি রেডিয়েশন বা এরকম টাইপের কিছু এক্সপোজারের ক্ষেত্রে স্কিন ক্যান্সার হয়। ব্লাডার ক্যান্সারের ক্ষেত্রে স্মোকিং হতে পারে বা কোনো অকুপেশনাল কেমিক্যাল এক্সপোজার এগুলোর ক্ষেত্রে হতে পারে। কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যান্সার যদি হয় তাহলে সেক্ষেত্রে কোনো হরমোনাল এক্সপোজার যদি হয় ওভার টাইমে তাহলে সেক্ষেত্রে হতে পারে। তাহলে এটার অ্যান্সার হলো এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। নেক্সট রয়েছে হুইচ নার্সিং অ্যাকশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট আফটার ক্যাটারাক্ট সার্জারি। ক্যাটারাক্ট সার্জারির পরে মোস্ট ইম্পর্টেন্ট নার্সিং অ্যাকশন কী হবে। তাহলে অপশনগুলো দেখো, অ্যালাউ দ্য পেশেন্ট টু রাব দ্য অপারেটেড আই জেন্টলি, এটা তো একদমই আমি বলবো না। ইনস্ট্রাক্ট দ্য পেশেন্ট টু অ্যাভয়েড বেন্ডিং অর হেভি লিফটিং, হেভি লিফটিং আমরা না বলি করতে। কভার বোথ আইজ উইথ ব্যান্ডেজ, বোথ আইজ দিয়ে আমার ব্যান্ডেজ করার দরকার নেই, কারণ যেই আইতে অপারেশন হবে সেই আইতেই আমি ব্যান্ডেজ করবো, তাই না। আর অ্যাপ্লাই প্রেশার ড্রেসিং অন দ্য আই, প্রেশার তো আমরা একদমই দেবো না, একদমই হালকা করে আমাকে ব্যান্ডেজ করতে হবে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি। নেক্সট রয়েছে হোয়াট ইজ দ্য মোস্ট কমন সাইন অর সিমটম অফ দ্য এলার ড্যানলস সিনড্রোম, ইডিএস। ইডিএস এর ক্ষেত্রে মোস্ট কমন সাইন সিমটমস কী থাকে। এখানে অপশন রয়েছে রিজিড অ্যান্ড স্টিফ জয়েন্টস অর স্টিফ এক্সট্রিমিটিস, ভেরি ফ্লেক্সিবল জয়েন্টস অ্যান্ড স্ট্রেচি ফ্রেজাইল স্কিন, হাই ব্লাড প্রেশার অ্যান্ড প্লুরাল ইফিউশন আর সিভিয়ার হাইপোটোনিয়া অ্যাট বার্থ। তাহলে এই এলার ড্যানলস সিনড্রোম বা ইডিএস যেটা রয়েছে এটা হচ্ছে একটা হলমার্ক কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার। তাহলে এক্ষেত্রে যেহেতু কানেকটিভ টিস্যু ডিসঅর্ডারের ক্ষেত্রে ফ্লেক্সিবল জয়েন্ট হবে, স্ট্রেচি এবং ফ্র্যাজাইল স্কিন আমরা দেখতে পাবো। নেক্সট দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ ইজ জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ নিউরোফিব্রিলারি ট্যাঞ্জেলস। নিউরোফিব্রিলারি ট্যাঞ্জেলসের ক্ষেত্রে যে কোন ডিজিজটা অ্যাসোসিয়েটেড, মানে কোন ডিজিজের ক্ষেত্রে আমরা নিউরোফিব্রিলারি ট্যাঞ্জেলসটা দেখতে পাবো। অপশন রয়েছে পার্কিনসন্স, মাল্টিপল স্ক্লেরোসিস, ক্রুজফেল জ্যাকব ডিজিজ আর আলঝেইমার ডিজিজ। তাহলে দেখো নিউরোফিব্রিলারি ট্যাঞ্জেলস বলেছে, তাহলে ওই বিটা অ্যামাইলয়েড প্লাক বা তোমার ওই নিউরোফিব্রিলারি ট্যাঙ্গলস এই জিনিসগুলো অ্যালঝেইমার ডিজিজের সাথে রিলেটেড থাকে। আচ্ছা, বাকি যে ডিজিজগুলো রয়েছে এখানেও নার্ভাস সিস্টেমের প্রবলেম থাকে, যেমন তোমার পার্কিনসন্সের ক্ষেত্রে আমরা ডোপামিনার্জিক নিউরনের লস হয়, যেখানে নিউরনটাই লস হয়ে যায়, তাহলে পার্কিনসন ডিজিজ হলো। মাল্টিপল স্ক্লেরোসিস যেটা রয়েছে সেখানে ডিমাইলিনেশন হয়। আচ্ছা, তারপরে যেটা তোমার ওই জ্যাকব ডিজিজ রয়েছে এটা হচ্ছে খানিকটা এনসেফেলোপ্যাথির কাছাকাছি যায়। আর বাকি যেটা অ্যালঝেইমার রয়েছে এই অ্যালঝেইমার ডিজিজে আমরা নিউরোফিব্রিলারি ট্যাঙ্গলস পাবো, বিটা অ্যামাইলয়েড প্লাক পাবো, এগুলো অ্যালঝেইমার ডিজিজের ক্ষেত্রে দেখা যায়। এরপর হুইচ অফ দ্য ফলোয়িং হিমোস্ট্যাটিক মেকানিজম অফ দ্য কিডনি সাপোর্টস দ্য মেনটেনেন্স অফ নর্মাল ফ্লুইড ব্যালেন্স ইন দ্য বডি। কোন হিমোস্ট্যাটিক মেকানিজমের জন্য কিডনি হচ্ছে নর্মাল ফ্লুইড ব্যালেন্সটা আমাদের বডিতে মেনটেন করতে পারে। অপশন রয়েছে রিলিজ অফ অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড ইন রেসপন্স টু ভলিউম এক্সপেনশন অ্যান্ড ইনক্রিজ কার্ডিয়াক ফিলিং। তাহলে যখনই ভলিউম এক্সপেনশন হচ্ছে বা কার্ডিয়াক ফিলিং ইনক্রিজ করছে তখনই এএনপি রিলিজ হচ্ছে। তারপর রয়েছে রেগুলেশন অফ এক্সট্রাসেলুলার ফ্লুইড অ্যান্ড অসমোলাইটি বাই সিলেক্টিভ রিটেনশন অ্যান্ড এক্সক্রিশন অফ বডি ফ্লুইড, মানে সিলেক্টিভলি রিটেনশন করছে
এবং এক্সক্রিশনও করছে, যখন এক্সট্রাসেলুলার ফ্লুইডের ভলিউম কম বেশি হচ্ছে তখন সেভাবে সে করছে। তারপরে বলেছে রিলিজ অফ অসমো রিসেপ্টার্স অ্যান্ড অ্যান্টিডায়াবেটিক হরমোন থ্রু রেগুলেশন অফ অসমোটিক প্রেশার, অসমোটিক প্রেশারের বেসিসে করছে। এবং আরেকটা বলেছে অ্যাক্টিভেশন অফ ব্যারো রিসেপ্টার্স ইন রেসপন্স টু সার্কুলেটিং ব্লাড ভলিউম অ্যান্ড ইউরিন আউটপুট। তাহলে নর্মাল ফ্লুইড মেকানিজম মানে নর্মাল যে ফ্লুইড মানে কতটা ইউরিন হবে, কতটা ইউরিন থাকবে বা কতটা রিটেনশন হবে সেটা কিসের উপরে বেস করে হবে, সেটা মেনলি যে এক্সট্রাসেলুলার ফ্লুইড রয়েছে, এক্সট্রাসেলুলার ফ্লুইড এবং তার অসমোলারিটি, সিলেক্টিভ রিটেনশন এটার মাধ্যমে হয়ে থাকে। আর বাকি হচ্ছে তোমার এএনপি যেটা রয়েছে, এএনপি মেনলি ফ্লুইড এক্সক্রিশন করে, ঠিক আছে। তাহলে ভলিউম এক্সপ্যানশন ও করবে না, এক্ষেত্রেও ফ্লুইডটাকে বার করে দেবে, ঠিক আছে। আচ্ছা, এডিএইচ যেটা, এডিএইচটা একটু আগেও বলছিলাম, তাহলে এডিএইচটা হচ্ছে অসমোলারিটির উপরে বেস করে হয় এবং এটা কিডনি থেকে রিলিজ হয় না, এটা পিটুইটারি থেকে রিলিজ হয়, ঠিক আছে। আচ্ছা, আর ব্যারোরিসেপ্টর যেটা, সেগুলো তো তোমার ব্লাড ভেসেলসে থাকে, সেগুলো কিডনিতে থাকে না। তাহলে ব্যারোরিসেপ্টর মানে আমার ব্লাড প্রেশারকে কন্ট্রোল করবে, তাহলে কিডনির যে তোমার কন্ট্রোল করা সেটা কিন্তু ব্যারোরিসেপ্টর দ্বারা হবে না। বোঝা গেল? সেই কারণে এটার অ্যান্সার এক্সট্রাসেলুলার ফ্লুইড দিয়ে যে হিমোস্ট্যাসিস মেনটেন করা সেটা হচ্ছে। The waist nomogram in pediatric is primarily used to, ওয়েস্ট নোমোগ্রাম পেডিয়াট্রিক্সে কিসের জন্য ইউজ করা হয়, এটা হচ্ছে বডি সারফেস এরিয়া দেখে যে ড্রাগের ডোজ কতটা দেবো সেটা ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার এখানে বলেছে ডিটারমাইন দ্য চাইল্ডস বডি মাস ইন্ডেক্স, বিএমআইতে এটা লাগে না। তারপরে বলেছে মিজার দ্য চাইল্ডস হাইট অ্যান্ড ওয়েট পার্সেন্টাইল, হাইট অ্যান্ড ওয়েট পার্সেন্টাইল লেখার জন্য আমরা হচ্ছে গ্রোথ চার্ট ইউজ করি। আর ক্যালকুলেট দ্য চাইল্ডস বেসাল মেটাবলিক রেট, বিএমআর যেটা বেসাল মেটাবলিক রেট ক্যালকুলেশনের জন্য আমাদের একটা আলাদা ইকুয়েশন রয়েছে, সেখান থেকে আমরা করে থাকি। আর ওয়েস্ট নোমোগ্রাম যেটা রয়েছে এটা একটা স্ট্যান্ডার্ড টুল, যেখান থেকে আমরা ওই পেডিয়াট্রিকের ডোজ ক্যালকুলেশনের জন্য আমরা বডি সারফেস এরিয়াটাকে ইউজ করে থাকি, বডি সারফেস এরিয়াটা আমরা এস্টিমেট করে থাকি। নেক্সট রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ প্রাইমারি প্রিভেন্টিভ মেজার ইন পেডিয়াট্রিক্স, কোনটা হচ্ছে যে পেডিয়াট্রিক্সের ক্ষেত্রে প্রাইমারি প্রিভেন্টিভ মেজার্স। অপশন রয়েছে অ্যাডমিনিস্টারিং আ ভ্যাকসিন অ্যাজ পার দ্য ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল, ইমিউনাইজেশন শিডিউল ওয়াইজ আমি ভ্যাকসিনেশন দিচ্ছি। তারপর রয়েছে ট্রিটিং অ্যান এক্সিস্টিং ইনফেকশন, ইনজুরি অ্যান্ড ডিসেবিলিটি উইথাউট এনি ডিলে, তাহলে যদি কোনো ইনফেকশন থেকে থাকে বা ইনজুরি ডিসেবিলিটি এগুলো থেকে থাকে তাহলে সেটাকে আমাকে ইমিডিয়েটলি ট্রিট করতে হবে। ডায়াগনোসিং আ ডিজিজ আর্লি বাই ইনভেসিভ ল্যাবরেটরি ইনভেস্টিগেশনস অ্যান্ড ইমাজিং টেকনোলজি, মানে খুব তাড়াতাড়ি আমাকে বিভিন্ন ইনভেস্টিগেশন বা ইমেজিং এগুলো করে আমাকে ডায়াগনোস করতে হবে ডিজিজের। আর একটা বলেছে রিহ্যাবিলিটেটিং আ চাইল্ড উইথ ক্রনিক কন্ডিশন ডিসঅর্ডার ইন ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, তাহলে প্রাইমারি প্রিভেনশন মানে যেখানে ডিজিজ হয়নি তার আগেই আমরা কাজ করছি, তাই তো। তাহলে এখানে অ্যান্সার কী হবে, অপশন এ হবে, ভ্যাকসিন দিচ্ছি আমরা, এটা একটা প্রাইমারি প্রিভেনশনের মধ্যে পড়ে। তারপর বলেছে দ্য প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন বা পক্সো যে অ্যাক্ট রয়েছে এটা কবে স্টার্ট হয়েছিল, তো এটা হয়েছিল 2012-তে। An 8-year-old child with communicable disease is placed in an isolation room and expresses distress due to parental absence. একটা 8 বছরের বাচ্চা ছেলে কমিউনিকেবল ডিজিজের জন্য তাকে আইসোলেশন রুমে রাখা হয়েছে এবং তার ভালো লাগছে না, বাবা মা নেই বলে তার ভালো লাগছে না, অ্যাবসেন্সের জন্য সে ডিস্ট্রেস ফিল করছে। হুইচ নার্সিং ইন্টারভেনশন উড বেস্ট হেল্প দ্য চাইল্ড অ্যাডজাস্ট টু সেপারেশন, বাচ্চাকে আমি কীভাবে ওই সেপারেশন থেকে ঠিকঠাক রাখতে পারবো আর কি। তো এখানে বলছে ডিসঅ্যালাউ চাইল্ড ফ্রম কন্টিনিউইং হার স্কুল লেসন ডিউরিং কনফাইনমেন্ট, তাহলে এখানটায় হচ্ছে বলছে যে ডিসঅ্যালাউ চাইল্ডকে আমি অ্যালাউ করছি না স্কুল কন্টিনিউ করার জন্য ডিউরিং কনফাইনমেন্ট। এখানে বলেছে যে কোন নার্সিং ইন্টারভেনশনটা উড বেস্ট হেল্প দ্য চাইল্ড অ্যাডজাস্ট টু সেপারেশন অ্যাডজাস্ট করার জন্য আমরা কী করবো, তাহলে এটা রিলেটেড নয়। এক্সপ্লেন টু দ্য চাইল্ড দ্য নিড ফর হসপিটালাইজেশন ইউজিং মেডিকেল জার্গনস, অর্থাৎ মেডিকেল কিছু টার্মিনোলজি আমি তাকে বুঝিয়ে বলবো যে এই জন্য তোমাকে এখানে থাকতেই হবে, তাহলে এটাও অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। অল্টার দ্য ডেলি শিডিউলস অফ দ্য চাইল্ড টু ফলো হসপিটাল রুটিনস, হসপিটাল রুটিন মেনটেন করার জন্য তার ডেলি শিডিউল যেটা রয়েছে সেটাকে আমি অল্টার করে দিচ্ছি, তাহলে এটাও ঠিকঠাক হলো না। লাস্ট অপশানে রয়েছে প্লেস দ্য ফেভারিট ডল অ্যান্ড ব্ল্যাঙ্কেট ফ্রম হোম উইথ দ্য চাইল্ড, তাহলে বাড়ি থেকে তার পছন্দের ডল এবং তাকে ব্ল্যাঙ্কেট এনে দেওয়া হয়েছে যাতে তার একটা হোমলি এনভায়রনমেন্ট ফিল হয়, তাহলে এটাতে তার একটুখানি সুবিধে হতে পারে বা একটু ভালো লাগতে পারে, তাই তো। তাহলে এটার অ্যান্সার অপশন ডি হবে। তারপর দেখো হোয়াট ইজ দ্য কারেক্ট ফুল ফর্ম অফ দ্য অ্যাক্রোনিম EMDR ইন দ্য কনটেক্সট অফ সোম্যাটিক থেরাপি, সোম্যাটিক থেরাপির বেসিসে EMDR এর ফুল ফর্ম কী হবে, এটা হচ্ছে আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন অ্যান্ড রিপ্রসেসিং, অ্যান্সার হচ্ছে অপশন 3 আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন অ্যান্ড রিপ্রসেসিং।
নেক্সট রয়েছে when did the narcotic drugs and psychotropic substances act come into force? NDPS অ্যাক্ট কখন স্টার্ট হয়েছিল? তাহলে এই অ্যাক্টটা স্টার্ট হয়েছিল 1985-এ। হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল মিনিং অফ দ্য এথিক্স প্রিন্সিপাল ভেরাসিটি ইন নার্সিং প্র্যাকটিস? অর্থাৎ ভেরাসিটি বলতে কি বোঝায়? ভেরাসিটি কথার অর্থ হচ্ছে যে ট্রুথ টেলিং, সত্যি কথা বলা, টু টেল দ্য ট্রুথ বা টু বি অনেস্ট, এটা হচ্ছে ভেরাসিটি। তাহলে অপশন দেখো, বিইং ফেয়ার অ্যান্ড জাস্ট ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ কেয়ার ইরেসপেক্টিভ অফ কাস্ট অ্যান্ড জেন্ডার, তাহলে এটা হচ্ছে আমার জাস্টিস সবার জন্য, তাহলে এটাকে আমি জাস্টিস বলতে পারি, এটা হচ্ছে জাস্টিস। তারপরে রয়েছে বিইং অ্যান্সারেবল অ্যান্ড অ্যাকাউন্টেবল ফর ওয়ানস অ্যাকশন অর অ্যাক্টিভিটিস, যেটাকে আমরা অ্যাকাউন্টেবিলিটি বলি, তাহলে এটা অ্যাকাউন্টেবিলিটি। তারপর রয়েছে কমিটমেন্ট টু ট্রুথ টেলিং অ্যান্ড অনেস্টি ইন অল প্রফেশনাল ইন্টারাকশন, তাহলে এটা ঠিক আছে। তারপর রয়েছে দ্য ডিউটি টু ডু গুড অ্যান্ড প্রমোট দ্য ওয়েলবিং অফ দ্য পেশেন্ট অ্যান্ড ফ্যামিলি, তাহলে পেশেন্ট অ্যান্ড ফ্যামিলির জন্য টু ডু গুড মানে হচ্ছে বেনিফিসেন্স, তাহলে যদি টু ডু নো হার্ম তাহলে সেটা হয় নন ম্যালফিশিয়েন্স, তাই তো? তাহলে এটার অ্যান্সার অপশন 3। তারপর দেখো, a 38-year-old male with schizophrenia presents with increasing agitation, pacing, constantly shifting his weight and complaining of an unbearable inner restlessness in his legs. Which drug is most likely associated with these symptoms? তাহলে সিজোফ্রেনিয়ার জন্য আমরা অ্যান্টিসাইকোটিক গ্রুপ অফ ড্রাগ দিই, এবং এখানে যেরকম সাইন সিমটম দেখা যাচ্ছে, এটা এক্সট্রাপিরামিডাল সিমটম অ্যাকাথিসিয়া ছিল, যেটা হচ্ছে সাবজেক্টিভ রেস্টলেসনেস ছিল, তাই না? তাহলে এখানে তাই বলেছে আনবিয়ারেবল ইনার রেস্টলেসনেস, তাহলে অপশন রয়েছে হ্যালোপেরিডল, ক্লোজাপাইন, ওলানজাপাইন আর কুইটিপাইন, তাহলে প্রত্যেকটাই হচ্ছে আমার অ্যান্টিসাইকোটিক গ্রুপ অফ ড্রাগ। তাহলে এবারে কোন ড্রাগের মধ্যে হবে? তাহলে যেগুলো টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্সের মধ্যে এক্সট্রাপিরামিডাল সিনড্রোম বেশি দেখা যায়, তাহলে টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স এই 4টে ড্রাগের মধ্যে রয়েছে হ্যালোপেরিডল, তাহলে এটার অ্যান্সার হ্যালোপেরিডল। Which of the following is not a core principle of primary health care? প্রাইমারি হেলথ কেয়ারের কোর প্রিন্সিপাল নয় কোনটা? অপশন রয়েছে ডিফারেন্সিয়াল ডিস্ট্রিবিউশন, কমিউনিটি পার্টিসিপেশন, ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন এবং অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি। তাহলে নট বলেছে, তাহলে নট হলে এখানটায় ডিফারেন্সিয়াল ডিস্ট্রিবিউশন হবে। ডিফারেন্সিয়াল ডিস্ট্রিবিউশন নয়, এটা অ্যাকচুয়ালি ইকুইটেবল ডিস্ট্রিবিউশন হয়, তাই না? যাতে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা হচ্ছে, যাতে সবাই প্রাইমারি হেলথ কেয়ারটাকে অ্যাভেল করতে পারে, তাই না? তাহলে এটা ইকুইটেবল ডিস্ট্রিবিউশন হলে অ্যান্সারটা এটা ঠিক হতো, এখানে নট রয়েছে তার জন্য এটা ডিফারেন্সিয়াল হলো। The WHO Stop TB program promote the public private mix mainly to, তাহলে স্টপ টিবি প্রোগ্রাম যেখানে পাবলিক প্রাইভেট মিক্স কেন করা হয়েছে? শিফট টিবি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট ওয়ার্কলোড অ্যাওয়ে ফ্রম গভর্নমেন্ট ফেসিলিটির ওয়ার্কলোড কমানোর জন্য কি আমরা করেছি? এটা আমরা করিনি। ইন্টিগ্রেট প্রাইভেট প্রোভাইডার্স ইন্টু স্ট্যান্ডার্ডাইজ ন্যাশনাল টিবি কন্ট্রোল অ্যাক্টিভিটিস, কিছু প্রাইভেট প্রোভাইডারকে আমরা অ্যাড করেছি যাতে আমরা টিবি কন্ট্রোলের যে অ্যাক্টিভিটি সেগুলোকে আমরা স্ট্যান্ডার্ডাইজ করতে পারি, এটা হতে পারে। তারপর রয়েছে এনকারেজ প্রাইভেট হসপিটালস টু ইন্ডিপেন্ডেন্টলি ম্যানেজ টিবি কেসেস উইথাউট নোটিফিকেশন, তাহলে এটা আমরা করি না, কারণ প্রত্যেকটা টিবি আমরা হচ্ছে গভর্নমেন্ট থেকে যে আমাদের এনটিসিপি রয়েছে বা টিউবারকিউলোসিসের যে এনটিইপি ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমিনেশন প্রোগ্রাম, তার আন্ডারে আসে এবং সেক্ষেত্রে আমরা কিন্তু ডটসের থেরাপি দিয়ে থাকি। আর এটা রয়েছে রিডিউস রিলায়েন্স অন ফিল্ড লেভেল ওয়ার্কার্স বাই সেন্ট্রালাইজিং টিবি সার্ভিসেস ইন হসপিটাল, টিবি সার্ভিসেসগুলোকে হসপিটালাইজড করে দেবো আমি, ফিল্ড লেভেল ওয়ার্কারদের রিলায়েন্সটা কমাবো, কিন্তু আমরা সেটা করি না। টিবিতে আমরা একদম নিয়ারবাই যে হেলথ সেন্টার রয়েছে সেখান থেকে ড্রাগ প্রোভাইড করি এবং ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স, কেন বলা হয়? যাতে ডাইরেক্টলি অবজার্ভ করতে পারে এবং তার বেসিসে ট্রিটমেন্টটা পায়। তাহলে প্রত্যেক দিন থেকে সেন্টারে এসে খেয়ে যেতে হবে, তাহলে হসপিটাল যদি অনেক দূরে হয় তাহলে সেটা পসিবল নয়। তাহলে এখানে একটাই অ্যান্সার পড়ে রয়েছে, ইন্টিগ্রেট প্রাইভেট প্রোভাইডার্স ইন্টু স্ট্যান্ডার্ডাইজড ন্যাশনাল টিবি কন্ট্রোল অ্যাক্টিভিটিস। What are the 3 main focus areas for restoration in the comprehensive strategy of rehabilitation in tertiary prevention? 3 main focus area for restoration in the comprehensive strategy of rehabilitation in tertiary prevention, মানে রিহ্যাবিলিটেশনটা কোনটা এটাই জানতে চাইছে। অপশন রয়েছে ফিজিওলজিক্যাল স্টেবিলিটি, ফার্মাকোলজিক্যাল কিওর, হেলথ এডুকেশন অ্যান্ড ইমিউনাইজেশন, তাহলে এটা হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারি রয়েছে। আচ্ছা, ডায়েটারি মডিফিকেশন, ওয়েট লস, এক্সারসাইজ ট্রেনিং অ্যান্ড আর্লি স্ক্রিনিং, এগুলো তোমার প্রাইমারি সেকেন্ডারির মধ্যেই পড়ছে।
ফিজিক্যাল ফাংশন, কগনিটিভ অ্যাবিলিটিস অ্যান্ড সোশ্যাল আর ভোকেশনাল পার্টিসিপেশন। আচ্ছা, এটা হচ্ছে যে তোমার এখানে বলেছে যে রিহ্যাবিলিটেশন ইন টার্সিয়ারি প্রিভেনশন, তার জন্য আমাদেরকে ভোকেশনাল পার্টিসিপেশন, সোশ্যাল পার্টিসিপেশন এগুলো করতে হয়, কগনিটিভ অ্যাবিলিটিস কী রয়েছে সেটা দেখতে হয়, ফিজিক্যাল ফাংশন কতটা রয়ে গেছে বা কতটা কাজ সে করতে পারবে সেটা আমরা দেখি। তাহলে এটা হচ্ছে আমার এটা হতে পারে। আর একটা রয়েছে ফাইন্যান্সিয়াল বাজেটিং, আর্লি ডায়াগনোসিস, আর্লি সার্জিক্যাল ইন্টারভেনশন অ্যান্ড প্রসিডিওর্স। তাহলে এটা হচ্ছে মেনলি আমার সেকেন্ডারি প্রিভেনশনের মধ্যে পড়ছে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন 3, যেখানে আমরা রিহ্যাবিলিটেশন স্ট্র্যাটেজি নিচ্ছি। A community health nurse organizes a vaccination camp to prevent measles outbreak. একটা ভ্যাকসিনেশন ক্যাম্প অ্যারেঞ্জ করা হয়েছে যাতে মিজলসের আউটব্রেক না হয়। হুইচ লেভেল অফ প্রিভেনশন ডাজ দিস রিপ্রেজেন্ট? এটা কোন লেভেল অফ প্রিভেনশন? তাহলে ভ্যাকসিনেশন কোন লেভেল অফ প্রিভেনশন অলরেডি আমরা একটা কোশ্চেনে পেয়েছিলাম, এটা হচ্ছে আমাদের প্রাইমারি প্রিভেনশন। Which of the following condition is considered as a minor disorder in a newborn? নিউবর্নের ক্ষেত্রে মাইনর ডিসঅর্ডার কোনটা, মানে ছোটোখাটো একটা কিছু? স্ক্লেরেমা, ক্র্যানিওটেপস, নার্ভাস ফ্লেমাস, আর একটা মিলিয়ারিয়া, মানে মিলিয়া যেটা বলতে চাইছে তাই না, যেটা ওই সোয়েট গ্ল্যান্ডগুলোর ইয়ে হয়ে যায়, ব্লক হয়ে গেলে যে মিলিয়া ডেভেলপ করে সেই জিনিসটাকে বলতে চাইছে। তাহলে এটা হচ্ছে তোমার মিলিয়ারিয়া হবে। স্ক্লেরিমা যেটা সেটা তো সাবকিউটেনিয়াস ফ্যাট হার্ডেনিং হয়ে যায়, এটা একটা ডিজিজ, সিভিয়ার ডিজিজ। আচ্ছা, ক্রেনিওটেপস যেটা সেক্ষেত্রে স্কাল বোনগুলো সফট হয়ে যাচ্ছে, তাহলে এটা রিকেট হতে পারে বা সিফিলিস হতে পারে, এরকম কোনো ডিজিজ। আচ্ছা, আর নেভাস ফ্লেমিয়াস যেটা সেক্ষেত্রে একটা মানে ইনফ্লামেশন টাইপের হয় বা ভাস্কুলার ম্যালফরমেশন হয়। তো এক্ষেত্রে এটাও সহজ জিনিস নয়, মানে মাইনর তো নয়ই। তাহলে একমাত্র মিলিয়ারিয়া যেটা রয়েছে এটা একটা হিট র্যাশ ডেভেলপ হয়, যেটা মেনলি ওই সোয়েট গ্ল্যান্ড ব্লক হয়ে গেলে সেখান থেকে, যেমন বাচ্চাদের মিলিয়া ডেভেলপ হয় না, ছোটো ছোটো সাদা সাদা ডট টাইপের হয়, সেরকম টাইপেরই এটা হচ্ছে মিলিয়ারিয়া। হাউ ইজ দ্য গ্ল্যাবেলার রিফ্লেক্স এলিসিটেড ডিউরিং আ ফিজিক্যাল এক্সামিনেশন? গ্ল্যাবেলার ট্যাপ আমরা বলি না, গ্ল্যাবেলার রিফ্লেক্স আমরা কিভাবে দেখব? তাহলে ফোর হেডে ট্যাপ করতে হয়, তাহলে চোখগুলো বন্ধ হতে থাকে, প্রত্যেকটা ট্যাপের সাথে সাথে বাচ্চা চোখ বন্ধ করে, তাই না? তাহলে এখানে কোনটা রয়েছে? বাই স্ট্রোকিং দ্য সোল অফ দ্য ফুট ফ্রম দ্য হিল টু দ্য টোজ র্যাপিডলি অ্যান্ড রিপিটেডলি। এটা ব্যাবিন্সকি রিফ্লেক্সে আমরা দেখি, তাহলে এটা হচ্ছে ব্যাবিন্সকি, এটা ব্যাবিন্সকি রিফ্লেক্সে দেখা হয়। বাই ট্যাপিং দ্য স্কিন র্যাপিডলি অ্যান্ড রিপিটেডলি অ্যাট দ্য কর্নার অফ দ্য মাউথ, কর্নার অফ দ্য মাউথে আমরা কি দেখি? রুটিং রিফ্লেক্স দেখি, তাহলে এটা হলো আমার রুটিং রিফ্লেক্স। বাই র্যাপিডলি অ্যান্ড রিপিটেডলি ট্যাপিং অন দ্য ফোরহেড মিডলাইন বিটুইন আইব্রোজ, তাহলে এটা আমার অ্যান্সার, যেটা আমার গ্ল্যাবেলার রিফ্লেক্স বা গ্ল্যাবেলার ট্যাপ। আর এটা রয়েছে বাই জেন্টলি টাচিং দ্য কর্নিয়া অফ দ্য আই র্যাপিডলি অ্যান্ড রিপিটেডলি, কর্নিয়া অফ দ্য আইতে দেখার জন্য আমরা কর্নিয়াল রিফ্লেক্স দেখে থাকি, কর্নিয়াল রিফ্লেক্স, ঠিক আছে। নেক্সট দেখো, আর নিউবর্ন ইজ পিঙ্ক অল ওভার, অল ওভারে পিঙ্ক রয়েছে। আচ্ছা, এখানে আবগাস স্কোর করতে বলেছে তাই তো, তাহলে পিঙ্ক যদি অল ওভার থাকে, পিঙ্ক অল ওভারের জন্য আমাদের স্কোর রয়েছে 2, ক্রাইং লাউডলি ক্রাইংয়ের জন্য 2, হার্ট রেট 140 জন্য 2, মুভস অল 4 লিম্বস অ্যাক্টিভলি এটার জন্যও 2, এবং পুলস এয়ার ফ্রম নেজাল সাকশন মানে সরিয়ে দিচ্ছে, তাহলে এটার জন্যও 2। তাহলে আবগাস স্কোর এখানে 10 হবে, অ্যান্সার রয়েছে 10। Which is the primary physiological benefit of rooming in and early skin to skin contact for the newborn? তাহলে রুমিং ইন মানে যেখানে মা আর বাচ্চাকে একসাথে রাখা হয়, বা আর্লি রুমিং ইন বা স্কিন টু স্কিন কন্ট্যাক্ট আমাদের কেন, মানে মেন যে ফিজিওলজিক্যাল বেনিফিট সেটা কি রয়েছে? অপশন বলছে ডিলেড প্যাসেজ অফ মেকোনিয়াম অ্যান্ড ইউরিন, তাহলে এক্ষেত্রে ডিলেড প্যাসেজ তো হয় না, আর্লি প্যাসেজ হবে, কারণ স্টিমুলেশন হচ্ছে, যেখানেই আমি বাচ্চার কাছে রাখছি সেক্ষেত্রে স্টিমুলেশন হয় মায়ের কাছে রাখলে। মোর স্টেবল বডি টেম্পারেচার অ্যান্ড ব্লাড গ্লুকোজ লেভেল, অ্যাকচুয়ালি রুমিং ইন বা এই স্কিন টু স্কিন কন্ট্যাক্ট কেন করা হয়? বডি টেম্পারেচারটাকে স্টোর করার জন্য, বা বডি টেম্পারেচার যাতে বাচ্চার ক্ষেত্রে স্টেবল থাকে সেটার জন্য, তাহলে এটা ঠিক হতে পারে। তারপর রয়েছে স্ট্রিক্টলি ডিক্রিজড ওয়েট গেইন ইন দ্য ফার্স্ট 24 আওয়ার্স, তাহলে ওয়েট লসটা নর্মাল, তাহলে স্কিন টু স্কিন কন্ট্যাক্টে রাখলে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি আবার রিকভারও করে যাবে এটা। আর এটা ইনক্রিজ রেসপিরেটরি রেট অ্যান্ড ইনক্রিজ ওয়ার্ক অফ ব্রিদিং, স্কিন টু স্কিন কন্ট্যাক্টে থাকলে বাচ্চা একটু স্টেবিলাইজ ফিল করে বা সেফ ফিল করে, যেহেতু মায়ের সাথে কন্ট্যাক্টে রয়েছে, তাহলে এটা রেসপিরেটরি রেটকে স্টেবিলাইজ করবে, তাহলে এখানে অ্যান্সার রয়েছে মোর স্টেবল বডি টেম্পারেচার অ্যান্ড ব্লাড গ্লুকোজ লেভেলস। এরপর, হোয়াট ডাজ দ্য অ্যাক্রোনিম MNDR স্ট্যান্ড ফর ইন দ্য গ্লোবাল হেলথ অ্যান্ড মিডউইফারি ইনিশিয়েটিভ?
MNDR এর ফুল ফর্ম কি? এটা হচ্ছে যে ম্যাটারনাল অ্যান্ড নিউনেটাল ডেথ রিভিউ। ম্যাটারনাল অ্যান্ড নিউনেটাল ডেথ রিভিউ এটা একটা অডিট প্রসেস, যেখান থেকে ওই ফিউচার যে ম্যাটারনাল বা নিউনেটাল ডেথ যেগুলো হয় সেগুলোকে অডিট করা হয়। A pregnant woman at 32 weeks of gestation develops generalized tonic-clonic seizure, high blood pressure and proteinuria. What is the drug of choice for controlling seizure in eclampsia? Eclampsia ক্ষেত্রে সিজার ম্যানেজমেন্টের জন্য আমরা কোন ড্রাগ দেব? পেশেন্টের মধ্যে কি কি রয়েছে? জেনারেলাইজড টনিক-ক্লনিক সিজার রয়েছে, বিপি হাই রয়েছে এবং প্রোটিনিউরিয়া রয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটা আমাদের একটা এক্লামশিয়ার পেশেন্ট, যেখানে সিজার হচ্ছে পেশেন্টের। কারণ হাই বিপি এবং প্রোটিনিউরিয়া, যেটাকে আমরা প্রি এক্লামশিয়া বলি, তার সাথে যখনই সিজার অ্যাড হয়ে যায় সেটা হচ্ছে আমাদের এক্লামশিয়া। তাহলে এক্লামশিয়া ড্রাগ অফ চয়েস ফর সিজার সেটা আমাদের সবসময়ের জন্য ম্যাগনেসিয়াম সালফেটই থাকে। নেক্সট রয়েছে আ নার্স মিডওয়াইফ অ্যাট আ প্রাইমারি হেলথ সেন্টার ডিটেক্টস কর্ড প্রোলাপস আফটার রাপচার অফ মেমব্রেনস ইন আ লেবারিং ওমেন। হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইমিডিয়েট ইন্টারভেনশন? তাহলে পিএইচসিতে একটা কর্ড প্রোলাপস দেখা গেছে রাপচার অফ মেমব্রেনের পরে। তো এক্ষেত্রে ইমিডিয়েট ইন্টারভেনশন কি হবে? অপশন রয়েছে পুল ডাউন দ্য লুপ অফ কর্ড অ্যান্ড অ্যাটেম্প ইমিডিয়েট ডেলিভারি। পুল ডাউন করে ইমিডিয়েট ডেলিভারি করব। Place the woman in exaggerated Sims position and arrange urgent transfer to a higher center. তাহলে পিএইচসি থেকে তাকে আমি হায়ার সেন্টারে আর্জেন্ট রেফার করে দেব। তারপর রয়েছে ক্যাথেটারাইজ দ্য ওমেন উইথ আ ফলিস ক্যাথেটার অ্যান্ড এমটি দ্য ব্লাডার। ফলিস ক্যাথেটার করে আমরা ব্লাডার এমটি করব। আর এটা বলেছে র্যাপ দ্য কর্ড ইন আ কোল্ড ওয়াটার শোড গজ অ্যান্ড রিপ্লেস ইট ইন্টু দ্য ভেজাইনা। তাহলে কর্ডটা আমি আবার রিপ্লেস করে দেবো ভেজাইনার মধ্যে, তাকে আমি কোল্ড ওয়াটার সোপ গজ দিয়ে কভার করে। তাহলে এবার চারটে অপশন পড়লেই তুমি বুঝতে পারবে যে কোনটা আমার অ্যাপ্রোপ্রিয়েট হবে। কারণ যেহেতু পিএইচসিতে মা রয়েছে, কর্ড প্রোলাপসের ক্ষেত্রে আমাদের কিন্তু কমপ্লিকেশনস থাকে। তো সেই জন্য আমাকে কি করতে হবে? সিমস পজিশন দিয়ে মাকে আর্জেন্টলি হায়ার সেন্টারে রেফার করে দিতে হবে। Under the Pradhan Mantri Jan Arogya Yojana (PMJAY), what is the annual health insurance coverage amount provided by the Government of India per family for secondary and tertiary care hospitalization in empalent public and private hospital? তাহলে PMJAY তে কত টাকার বেনিফিট দেওয়া হয়, কত টাকার ক্যাশ বেনিফিট দেওয়া হয়? এটা রয়েছে তোমার 5 লাখ দেওয়া হয় পার ইয়ার পার ফ্যামিলি। আচ্ছা, তারপর রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু রিগার্ডিং কস্ট বেনিফিট অ্যানালাইসিস সিবিএ অ্যান্ড কস্ট এফেক্টিভনেস অ্যানালিসিস সিইএ। তাহলে কস্ট বেনিফিট অ্যানালিসিস সিবিএ এবং কস্ট এফেক্টিভ অ্যানালিসিস সিইএ এই দুটোর মধ্যে কোনটা ট্রু? অপশন রয়েছে দে আর ইন্টারচেঞ্জেবল টার্মস ফর দ্য সেম ইভ্যালুয়েশন মেথড। আর এরা হচ্ছে যে একই টার্ম যেটাকে আমরা ইন্টারচেঞ্জেবলি ইউজ করতে পারি। এটা কিন্তু একই টার্ম নয়, এই দুটোই আলাদা আলাদা টার্ম এবং এগুলো হেলথ ইকোনমিক্সের টার্ম। তারপর রয়েছে সিইএ ইজ ইউজড ফর রেভিনিউ জেনারেটিং প্রজেক্টস হোয়াইল সিবিএ ইজ ফর নন রেভিনিউ প্রজেক্টস। আচ্ছা, বোথ যে প্রজেক্ট রয়েছে সিইএ এবং সিবিএ দুটোই ইন্টারচেঞ্জেবলি ইউজ করা যায়, মানে রেভিনিউ জেনারেটিং বা নন রেভিনিউ জেনারেটিং দুটো ক্ষেত্রেই আমরা সিইএ বা সিবিএ ইউজ করতে পারি। এরপর রয়েছে সিভিএ মনিটরাইজেস অল আউটকামস হোয়াইল সিইএ মেজার্স আউটকামস ইন ন্যাচারাল ইউনিটস ফর আ ফিক্সড কস্ট। যেখানে সিবিএ হচ্ছে কস্ট এবং আউটকাম দুটোকেই ভ্যালু করে, সেক্ষেত্রে সিই এটা হচ্ছে শুধুমাত্র ক্লিনিক্যাল বা ন্যাচারাল ইউনিটের ক্ষেত্রে দেখা যায়। তো এই অপশনটা আমাদের ঠিক রয়েছে। লাস্ট অপশন রয়েছে সিইএ ফোকাসেস অন কম্পেয়ারিং টু ডিফারেন্ট প্রজেক্টস হোয়াইল সিবিএ ফোকাসেস অন অনলি ওয়ান। তাহলে এটা হচ্ছে যে দুটো ক্ষেত্রেই মানে বোথ মেথডই মাল্টিপল ইন্টারভেনশনসের ক্ষেত্রে কম্পেয়ার করতে পারে। তাহলে এটাও ভুল রয়েছে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন 3। তো এই ছিল তোমাদের 50 মার্কসের কোশ্চেন। এটা শিফট 2 এর কোশ্চেন ছিল। তো কোশ্চেন দেখে তোমরা বুঝতেই পারছো যে পরীক্ষার এক্সামের প্যাটার্ন কীরকম। তোমাদের আগের যে শিফটের আমি কোশ্চেন সলভ করেছিলাম সেখানেও বলেছিলাম যে 7-8টা কোশ্চেন তোমাদের থাকবে, যেগুলো তোমাদের মনে হবে যে এগুলো কোথায় ছিল, কোথায় থেকে কোশ্চেন এসেছে বা আমরা কোথায় পড়েছি। তো সেরকম কিছু কোশ্চেন থাকবেই, তো সেগুলোর দিকে ফোকাস দিয়ে লাভ নেই, সেগুলোকে বাদ দিয়ে দেবে। বাকি যে 40-42টা কোশ্চেন থাকবে সেটাই তোমার ফোকাস এবং সেখান থেকেই তুমি কিন্তু মেন স্কোর করতে পারবে। তাহলে তোমাকে ভালো করে পড়তে হবে। ওভারঅল কোশ্চেন কিন্তু খুব কঠিন নয়। তো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশুনো করবে। বাই বাই।